নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পদকটি প্রত্যাহার করে নেওয়া হোক। দর্শক, এবার দাবি উঠেছে প্রফেসর ইউনূসের নোবেল প্রাইজ বাতিল করার, এবং সেই দাবিটা উঠেছে সাংবাদিকদের পক্ষ থেকে। কি বলছে এই সময়ের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, বেনজির সাংবাদিক পীড়ন ইউনূসের আমলে নোবেল কেড়ে নেওয়ার দাবি। শেখ হাসিনা একই সঙ্গে বহু মাঠে খেলছেন, এবার হয়তো তারও পালানোর পথ খুঁজতে হবে। মোট কথা, আওয়ামী লীগ এখন 16 আনার উপরে 18 আনা রাজনীতি করছে। দেশে কি তবে খুব শীঘ্রই আরেকটি মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে? দেশের সব থেকে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দলকে বাইরে রেখে জোরপূর্বক চাপিয়ে দেওয়া এই সরকারের পতন যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তাই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচন এখন সময়ের দাবি, যেখানে আওয়ামী লীগ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং জনগণের প্রকৃত রায়ে সরকার গঠিত হবে। কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও হাসনাত আবদুল্লাহ 25 কোটি টাকা নিয়েছেন, এমন একটি বক্তব্য আজ কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা জেলা পরিষদের যিনি প্রশাসক মুস্তাক মিয়া, তিনিও বক্তব্য করেছেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। দর্শক, এবার দাবি উঠেছে প্রফেসর ইউনূসের নোবেল প্রাইজ বাতিল করার, এবং সেই দাবিটা উঠেছে সাংবাদিকদের পক্ষ থেকে। প্রফেসর ইউনূস যে মুহূর্তে ফ্রান্সে অবস্থান করছেন, ঈদের আগের দিন চলে গেছেন ফ্রান্স থেকে ফিরবেন কিনা সেটা নিয়ে নানা ধরনের গবেষণা হচ্ছে। তখন এরই মাঝে ভারতীয় গণমাধ্যম এই খবরটা দিচ্ছে। ভারতীয় গণমাধ্যম এই সময় তারা যে খবরটা দিচ্ছে সেটা ইউনূসের জন্য প্রচণ্ড বিব্রতকর একটা খবর। চলুন একটু জেনে দেখি কারা প্রফেসর ইউনূসের এই নোবেল বাতিল করার আবেদন করলেন। কি বলছে এই সময়ের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, বেনজির সাংবাদিক পীড়ন ইউনূসের আমলে নোবেল কেড়ে নেওয়ার দাবি। ইউনূসের আমলে সাংবাদিক নিপীড়নে যে খতিয়ান প্রকাশিত হয়েছে সেটাও চমকে ওঠার মতো, এরকমটা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের প্রধান হিসেবে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। অনেকের অভিযোগ, গরিব মানুষকে বিপুল হারের ঋণের ফাঁদে ফেলে সর্বশান্ত করে মুনাফা লোটার ব্যবসায়িক মডেলের জনক এই মোহাম্মদ ইউনূস, মানে যেটাকে তিনি সামাজিক ব্যবসা হিসেবে সংজ্ঞায়িত করেছেন। আমেরিকার প্রভাবশালী বন্ধুদের সরাসরি হস্তক্ষেপে সেই ব্যবসায়িক মডেলটি নোবেল পুরস্কার পাওয়ার পরে তা নিয়ে বিতর্কের শেষ নেই। 18 মাস বাংলাদেশ শাসনের পরে ইউনূসের বেপরোয়া কাজকর্ম নিয়েও হাজারো প্রশ্ন উঠছে। দেশি টিকাকরণ কর্মসূচি বন্ধ করে দিয়েছিল ইউনূস সরকার। সামাজিক প্রতিরোধ ক্ষমতা চুরমার হওয়ায় হাম রোগে শিশু মৃত্যুর সংখ্যা 600 ছুঁয়েছে প্রায়, আক্রান্ত লক্ষাধিক। এবার ইউনূসের আমলে সাংবাদিক নিপীড়নের যে খতিয়ান প্রকাশিত হয়েছে সেটিও চমকে ওঠার মতো। দাবি উঠেছে, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইউনূসের নোবেল পদক কেড়ে নিতে পারে কর্তৃপক্ষ। এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে ইউনূস সরকার বিদায়ের পর হঠাৎ কোণঠাসা সাংবাদিকরা দলমত নির্বিশেষে একটি সংগঠন তৈরি করেছেন, যার নাম নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট। গোটা দেশের তথ্য সন্নিবেশন করে এই সংগঠন নিপীড়নের এই খতিয়ানটি প্রস্তুত এবং প্রকাশ করেছে। সেই খতিয়ানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, ইউনূস সরকারের আমলে 500-র বেশি সাংবাদিককে খুনের মতো কঠোর অভিযোগে ভুয়া মামলায় ভুয়া আসামি করা হয়েছে। চিন্তা করা যায়, 500-র বেশি সাংবাদিককে হত্যা মামলার আসামি করা হয়েছে। এখানে আরও বলা হচ্ছে যে অর্ধশতাধিক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, 13 জন সাংবাদিক হত্যার শিকার হয়েছে। এছাড়া প্রায় 1200 সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, যাদের সংসার নিয়ে টানাপোড়েন চলছে। 168 জন পেশাদার সাংবাদিকের সরকারি পরিচিতিপত্র অর্থাৎ অ্যাক্রেডিটেশন কার্ড সেটাও বাতিল করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাব সহ নানা প্রেস ক্লাব থেকে 700-র বেশি সাংবাদিকের সদস্য পদ বাতিল করে দেওয়া হয়েছে। সংগঠনের কর্মকর্তারা বলেন, ইউনূসের আমলে শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ, ফারজানা রূপা, শেখ জামাল, মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীর সহ সারা দেশে 47 জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে এবং কারাগারে রাখা হয়েছে। এদের অল্প সংখ্যক জামিনে মুক্ত হয়েছেন, কিন্তু বেশিরভাগই রয়েছেন কারাগারে। এই যে নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের বিবৃতিতে জানানো হয়েছে, বিটিভি, 71 টিভি, সময় টিভি, ডিবিসি, গান বাংলা, এটিএন নিউজ, এটিএন বাংলা, মাই টিভি, বিজয় টিভি, নিউজ 24 টেলিভিশন চ্যানেল এবং আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময়, দৈনিক মুখপাত্র, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ,
নিউজ, প্রথম আলো ও ডেইলি স্টার সংবাদপত্রের অফিসে গুন্ডামি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে ইউনূসের সমর্থকরা। বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও টেলিভিশনের বার্তা প্রধান সহ বিভিন্ন গণমাধ্যমের 1200 সাংবাদিককে চাপ দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে ইউনূসের আমলে। সম্প্রতি এটা নিয়ে একটা মানববন্ধন হয়েছে, বিভিন্নভাবে দাবি জানানো হচ্ছে এবং প্রফেসর ইউনূসের এই যে নোবেল প্রাইজ, সেই নোবেল প্রাইজ বাতিলের আবেদন জানানো হয়েছে। এখন দেখার বিষয় সেই আবেদনটা নোবেল পিস কমিটিতে যায় কিনা, সেটা গেলে নোবেল পিস কমিটি এটা নিয়ে ভাবে কিনা। অবশ্য মানে বাস্তবতায় তো আসলে কাজ হয় না, কাজ হয় লবিংয়ে। প্রফেসর ইউনূস এটা ঠেকাতে যে লবিং করতে পারবেন, তিনি ইচ্ছা করলেই 1000 মিলিয়ন খরচ করতে পারবেন, সেটা এই সাংবাদিকরা, এই জোট মানে 1000 টাকা খরচ করা তাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকের পকেট থেকে অনেক বেশি কঠিন হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে পেরে ওঠাটা কঠিন হবে। কিন্তু প্রফেসর ইউনূসের সত্যি যদি আত্মসম্মান বোধ থাকতো, তাহলে এই ঘটনাগুলো যেগুলো ঘটছে সেগুলোতে তিনি বিব্রত হতেন এবং অনুশোচনা দেখা যেত তার মধ্যে, কিন্তু কোনোটাই দেখা যাচ্ছে না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি কথিত টেলিগ্রাম বার্তা। দলটির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে এই বার্তা নতুন আশার আলো দেখাচ্ছে। রাজনৈতিক মহলে এখন সবথেকে বড় প্রশ্ন, দেশে কি তবে খুব শীঘ্রই আরেকটি মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে? অনেকেই প্রশ্ন তুলতে পারেন, গত 12 ফেব্রুয়ারি তো একটি নির্বাচন হয়েই গেল, তাহলে আবার কিসের মধ্যবর্তী নির্বাচন? তবে রাজনৈতিক বিশ্লেষক ও আওয়ামী লীগ সমর্থকদের মতে 12 ফেব্রুয়ারি তথাকথিত মামা ভাগ্নে নির্বাচনকে বাংলাদেশের সচেতন জনগণ কিংবা বিশ্বের কোনো পরাশক্তি সমর্থন জানায়নি। পরিসংখ্যান বলছে দেশের প্রায় 70 থেকে 75% মানুষ ভোট কেন্দ্রে যায়নি এবং এই নির্বাচনকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। দেশের সবথেকে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দলকে বাইরে রেখে জোরপূর্বক চাপিয়ে দেওয়া এই সরকারের পতন যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তাই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচন এখন সময়ের দাবি, যেখানে আওয়ামী লীগ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং জনগণের প্রকৃত রায়ে সরকার গঠিত হবে। বর্তমান বিএনপি জামাত জোট সরকারকে দেশের মানুষ 1 সেকেন্ডের জন্য ভরসা করছে না। এই বার্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর চলমান দমনপীড়নের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে, দলটির নেতাকর্মীদের যেভাবে কোণঠাসা করা হচ্ছে, ব্যবসা বাণিজ্য কেড়ে নেওয়া হচ্ছে এবং মিথ্যে মামলায় জেলে পোড়া হচ্ছে, তাতে কর্মীদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দেশে এখন এক অঘোষিত গৃহযুদ্ধ চলছে, যেখানে 50 থেকে 60% মানুষকে নিজের বাড়িতে পর্যন্ত থাকতে দেওয়া হচ্ছে না, রাস্তাঘাটে তাদের চোরের মতো চলতে হচ্ছে। এই পরিস্থিতিতে এভাবে বেঁচে থাকার থেকে রাজপথে যুদ্ধ করে মরে যাওয়া বা নিশ্চিহ্ন হয়ে যাওয়া ভালো। আর তাই আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এখন রাজপথ দখল করতে এবং প্রয়োজনে গেরিলা যুদ্ধের মাধ্যমে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুতি নিচ্ছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে একটি মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম নাটকের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দেশের চতুর্থ আমলা নির্ভর দল জামায়াতকে পরিকল্পিতভাবে আসন বাড়িয়ে দিয়ে বিরোধী দলের আসনে বসানো হয়েছে, যা অত্যন্ত হাস্যকর। তবে বিগত 2 বছরের দুঃশাসনের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন আগের থেকে দ্বিগুণ বেড়েছে। অতীতে দলটি ভোট ব্যাংক 35 থেকে 40% থাকলেও বর্তমানে তা 60% কাছাকাছি পৌঁছে গেছে। এই ভয়ে বর্তমান সরকার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে চায় না এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে উঠে পড়ে লেগেছে। 17 বছরের শাসন আমলে আওয়ামী লীগের কিছু ভুল ত্রুটি বা লুটপাটের কারণে জনগণ সাময়িকভাবে ক্ষুব্ধ হয়েছিল এবং 5ই অগস্টের ব্রেন ওয়াশের মাধ্যমে সরকারের পতন ঘটেছিল। কিন্তু পরবর্তী সময় দেশের মানুষ বুঝতে পেরেছে যে শেখ হাসিনার শাসনামলেই দেশের উন্নয়নের জন্য সেরা ছিল। আওয়ামী লীগ 10টি খারাপ কাজ করলে 20টি ভালো কাজ করেছে, যা বর্তমান বিএনপি সরকার বা ডক্টর ইউনূসের সরকারের 5টি ভালো কাজ করেও দেখাতে পারেনি। জনগণের এই মোহভঙ্গের কারণেই দেশের মানুষ নিজের স্বার্থে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরাবে। এর জন্য ভারত বা আমেরিকার কোনো সাহায্যের প্রয়োজন নেই। শেখ হাসিনার নেতৃত্বেই পুনর্গঠিত আওয়ামী লীগ আগামী নির্বাচনে 200-রও বেশি আসন নিয়ে আবার ক্ষমতার মাসনাদে বসবে এবং শেখ হাসিনাই আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন, এটাই বাস্তব সত্য। আর এই রিয়ালিটি বা বাস্তবতা যত দ্রুত বিএনপি জামাত মেনে নেবে, ততই তাদের জন্য মঙ্গল। তা না হলে জনগণের গণ অভ্যুত্থানের জোয়ারে আওয়ামী লীগ যখন রাজপথে ফিরবে, তখন বিএনপি জামাত জোট আগামী 40 থেকে 50 বছরের জন্য এদেশে বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। শেখ হাসিনা ফিরবার পেছনে দেশে বিদেশে যে সমীকরণগুলোর দ্রুত পরিবর্তন হচ্ছে, আপনারা সাম্প্রতিক সময়ে দেখছেন যে শেখ হাসিনা যখন ভার্চুয়াল বক্তব্যগুলোতে আসছেন, তখন সেখানেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন যে তিনি অতি দ্রুত দেশে ফিরবেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন তাতেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন যে তিনি অতি দ্রুত দেশে ফিরবেন এবং দেশে ফিরবার মুডে আছেন, দেশে ফিরবার তিনি প্রস্তুতি নিচ্ছেন। আগামী অল্প কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে তার 3য় স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে মাথা উঁচু করে, বীরের বেশে। এগুলো কি শুধু তিনি বলার জন্যই বলছেন? এর পেছনে কি? এর পেছনে দেশে এবং বিদেশে নানা সমীকরণ কাজ করছে এবং সমীকরণগুলো ইতিবাচকভাবে অতি দ্রুত পরিবর্তন হচ্ছে, যার কারণে শেখ হাসিনা নিজে যেমন আশাবাদী, আওয়ামী লীগ
বলয়ে একটা ভিন্ন রকম আশার সঞ্চার করেছে। সমীকরণগুলো কি কি ঘটছে? প্রথমত বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনসমর্থন। আপনি এই মুহূর্তের বাংলাদেশের জনসমর্থন যদি বলেন যে বাংলাদেশের জনগণ, আপামর জনগণ আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে গ্রহণ করবার জন্য প্রস্তুত হয়ে গেছে। এমনকি 80% জনগণ। আমি 80% কেন সেটিও বলছি, ব্যাখ্যা দিচ্ছি যে বাংলাদেশে রাজনীতি আসলে সত্যিকার অর্থে প্রত্যক্ষ রাজনীতি করে আমি ধারণা করি 10% বেশি মানুষ হবে না, সব রাজনৈতিক দল মিলিয়ে। কারণ বাংলাদেশের রাজনীতিটা এত নোংরা হিসেবে পরিচিত হয়ে গেছে যে সরাসরি আমি রাজনৈতিক কর্মী এটি মনে করে ম্যাক্সিমাম 10%। বাকি 90% মানুষ কিন্তু রাজনীতির বাইরে ভোট দেয়, কোনো একটা মার্কায় ভোট দেয়। এই 90% মানুষই কিন্তু নির্ধারণ করে যে কে দেশ শাসন করবে, কে শাসনের বাইরে থাকবে। গত 2 বছর আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বাংলাদেশে যা কিছু ঘটছে, ইউনূস সরকারের 18 মাস, তারেক সরকারের এই যে 4র্থ মাস চলছে, যা দেখছে বাংলাদেশের মানুষ কিন্তু এটি দেখা থেকে, এগুলো দেখার সাথে কোনোভাবে গত 16 বছরে অভ্যস্ত ছিল না। আর অভ্যস্ত ছিল না যখন, তখন এই সাধারণ 90% মানুষগুলো বলছে, ফিল করছে ভেতর থেকে যে আমরা আগেই ভালো ছিলাম। আমি 80% বলছি, নানান জরিপ হচ্ছে এই মুহূর্তে। আমি নিজেও আমার প্ল্যাটফর্মে, আপনারা যে প্ল্যাটফর্মের, যে পরিবারের আপনারা সদস্য, সেই প্ল্যাটফর্মেও আমি অনেকবার জরিপ করেছি আওয়ামী লীগ সরকার পতনের কয়েক মাসের পর থেকে বিভিন্ন সময়। সেখানে আমার জরিপে এসছে একটা বিশাল সমর্থন আওয়ামী লীগের প্রতি। সম্প্রতি গত 2 দিন আগে বাংলাদেশ বিরোধী একজন মানুষ, আমি কুলঙ্গার বলি তাকে, পোল্টিবাজ আজীবন, আসিফ নজরুল, তার ফেসবুক প্ল্যাটফর্মে একটি জরিপ করেছেন, যে জরিপে মানে 2/3, মানে 72-75%। আজকে এটার ফলাফল কি, আরো ভোট কি আমি আজকে খেয়াল করিনি, কিন্তু 72-75% মানুষ বলছে শেখ হাসিনা আসবার পক্ষে। মানে এটা ধরে নিতে পারেন 80%। এটি বাড়ছে আস্তে আস্তে। আমি প্রথম যখন দেখেছিলাম 70% ছিল, তারপরে দেখেছি 72%, এভাবে বাড়ছে। আসিফ নজরুল কালপ্রিটের একটা জরিপে বাংলাদেশের মানুষ এভাবে সমর্থন দিচ্ছে যে শেখ হাসিনা আসুন। তাহলে এর চেয়ে বড় প্রমাণ আর কিছু নেই যে বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ তৈরি হয়ে গেছে আওয়ামী লীগকে রিসিভ করবার জন্য। আরেকটি জিনিস, আন্তর্জাতিক সমীকরণ। আন্তর্জাতিক সমীকরণ অতি দ্রুততার সাথে পাল্টে যাচ্ছে। আপনারা জানেন অতি সম্প্রতি মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর 4 দিনের ভারত সফর শেষ হয়ে গেছে গত সপ্তাহে। গত মঙ্গলবার তিনি ভারত থেকে চলে গেছেন। এই সফরটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। এটি মূলত তিনি এসেছিলেন, উপলক্ষ ছিল কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল নরেন্দ্র মোদীর সাথে বৈঠক, এস জয়শঙ্করের সাথে বৈঠক, অজিত দোভালের সাথে বৈঠক। এই বৈঠকগুলোতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে ভারত এবং যুক্তরাষ্ট্র কাছাকাছি আসছে। এবং ভারত, বাংলাদেশ, আমি প্রত্যেকটা কন্টেন্টে সবকিছুতে বলতেই থাকবো যে ভারতের উপরে নির্ভর করে বাংলাদেশ। কেন নির্ভর করে আমি ব্যাখ্যা দিয়েছি, তাদের নিরাপত্তা, তাদের স্থিতিশীলতার জন্য। এই বৈঠকগুলোর ফলে ভারত যুক্তরাষ্ট্র কাছাকাছি। শুধু তাই নয়, গতকালকেও একটি অনুষ্ঠানে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে ভারত এবং যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি, সেই চুক্তি প্রায় 99% চুক্তি হবার কাছাকাছি চলে এসছে, 1% বাকি আছে। আগামী এই কয়েকদিনের মধ্যে, জুন 2-3 দিনের মধ্যে ভারতে বাণিজ্য প্রতিনিধি দল সফরে আসছেন এবং সফরে আসবার পর লাস্ট ওই যে 1% আলাপ বাকি আছে, এই আলাপটা সম্পূর্ণ হয়ে যাবে। এই আলাপটা সম্পূর্ণ হবার পরে ভারত এবং যুক্তরাষ্ট্র, সবার আগে তো বাণিজ্য, অর্থনীতি, সামরিক চুক্তি বা সামরিক সহযোগিতা সেগুলো আছে, সবার আগে অর্থনীতি। ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে বাণিজ্য চুক্তি নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ঝুলে আছে, হ্যাঙ্গিং হয়ে আছে, এটা খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে। আগামী 3-4 দিনের মধ্যে আসার পরে তারা আলাপ আলোচনা ফাইনাল করবার পরে হয়তো খুব স্বল্পতম সময় এই চুক্তিটা হয়ে যাবে। এবং এই চুক্তিটা হয়ে গেলে যেটি হবে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত কাছাকাছি চলে এলো এবং বাকি সব কর্ম একসাথে হবে। এবং একসাথে হবে যখন, আমি আগেও বলেছি যে এই কথাগুলো রিপিট হয়ে যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে কোনো কিছু করতে গেলে, ইন্দো প্যাসিফিক, শুধু ভারত বাংলাদেশে নয়, ইন্দো প্যাসিফিকে কিছু করতে গেলে ভারতীয় দৃষ্টিতে দেখবে। আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের দিকে দৃষ্টি দেবে, ভারত কিভাবে দেখছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র সেইভাবেই দেখবে। বাংলাদেশের ব্যাপারটিও ঠিক তেমনই। এখানে বাংলাদেশের জনগণ রেডি, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি রেডি হয়ে যায়, আর এখানে সামরিক শক্তি, বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন হয় সম্পূর্ণ সামরিক শক্তির সহযোগিতায়। সামরিক শক্তি কিন্তু নিজে নিজে নয়, সামরিক শক্তিকে পেছন থেকে পাওয়ার দেয়
অতীতের যে অঘটনগুলো ঘটেছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে, জিয়াউর রহমান হত্যাকাণ্ড থেকে শুরু করে, সামরিক শক্তিকে নিজেরাই সবকিছু করেছে। পেছনে কি আন্তর্জাতিক শক্তি নেই? আন্তর্জাতিক শক্তি সেই সামরিক শক্তিকে পাওয়ার দেয়। সেই সামরিক শক্তিও কিন্তু ভারত যুক্তরাষ্ট্র যদি এক জায়গায় হয়ে যায়, সেই সামরিক শক্তি আজকে বন্দুকের গুলি একদিকে ঘুরে আছে, মুহূর্তে এই বন্দুকের গুলি আরেক দিকে ঘুরে যাবে। অর্থাৎ তিনটি বিষয়, বাংলাদেশের জনগণ, ভারত যুক্তরাষ্ট্র, সামরিক বাহিনী, এই চারটি বিষয়, এই চারটি বিষয় যদি এক হয়ে যায়, একসাথে একভাবে চিন্তা করে, তাহলে বাংলাদেশের পরিবর্তন অনিবার্য। এবং এই যে চারটি সমীকরণ, জনগণ, ভারত যুক্তরাষ্ট্র, সামরিক বাহিনী, ভেতরে ক্রিয়া প্রতিক্রিয়া রিয়াকশন অলরেডি চলছে, অলরেডি শুরু হয়ে গেছে। জনগণ রেডি, কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের রিয়াকশনটা এখনো চলছে, চলমান। এটি হওয়ার সাথে সাথে বাংলাদেশে একটা কিছু ঘটবে, একটা ঘটনা ঘটবে, এবং সেই ঘটনা ঘটবার আভাস পাওয়া যাচ্ছে বিধায় শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতৃত্ব আশাবাদী হয়ে উঠছেন এবং শেখ হাসিনা দেশে আসবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন। শেখ হাসিনাকে এই যে আজকের যে বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থা, জঙ্গি আক্রান্ত বাংলাদেশ, এই বাংলাদেশে ফিরবেন আপনি মনে করছেন? না, এই বাংলাদেশে তিনি ফিরবেন না। তিনি ফিরবেন সেই বাংলাদেশে যখন এই জঙ্গিদের কন্ট্রোল করা যাবে। এই কন্ট্রোল করবারই একটা চেষ্টা চলমান, ভারত যুক্তরাষ্ট্র সেনাবাহিনী সাথে বাংলাদেশের জনগণ। এই কাজটা চলছে, এই কাজটা প্রক্রিয়াধীন। এই কাজটা যখনই সম্পূর্ণ হবে, আমি বারবার বলছি, এই আভাসটা পাওয়া যাচ্ছে, এই কাজটা চলছে। এই কাজটা সম্পূর্ণ হওয়ার সাথে সাথে যে নিশ্চিত যে না হয়ে গেছে, কন্ট্রোল হয়ে গেছে, আর সরকারে যদি বিএনপিও থাকে তাও শেখ হাসিনা ফিরবেন। এখন সেই সময়টা কত দ্রুত হয় তার উপরে নির্ভর করছে শেখ হাসিনার ফেরা না ফেরা। আগামী 2 বছরেও যদি না হয় তাহলে ফিরবেন না, কিন্তু 2 বছরের প্রশ্নই আসে না। আপনি শুনলেন তো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত কাছাকাছি চলে আসছে, এই যে 2-3 দিনের মধ্যে বাণিজ্য টিম আসছে ভারতে। মানে কি হচ্ছে? অলরেডি কাজ চলছে, কিন্তু আগামী 15 দিন, 1 মাস, ঈদ পরবর্তী সময়েই নানা রকম সমীকরণ ঘটে যেতে পারে। আর এই ঘটে যেতে পারে এই আভাস থেকেই শেখ হাসিনা বারবার বলছেন তিনি দেশে ফিরবেন। আমরাও আশা করছি যে এভাবে চলবে না, পরিবর্তন, শেখ হাসিনা ফিরবেন, বাংলাদেশ হারবে না, বাংলাদেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। একদিকে তিনি ঘোষণা দিয়েছেন দেশে ফিরছেন, আরেক দিকে তিনি প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া আওয়ামী লীগকে পুনর্গঠিত করে ফেলেছেন, এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক কাজ কারবারকে তুলে ধরছেন। শেখ হাসিনা একই সঙ্গে বহু মাঠে খেলছেন। বোঝা যাচ্ছে যে দেশের ভেতরে এবং বাইরে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানাতে তার শত্রুরাও বসে নেই। কেউ বিদেশে পাড়ি দিচ্ছে, কেউ দেশের ভেতরেই নিজেরা যাচাই করছেন যে শেখ হাসিনা আদৌ ফিরতে পারবেন কি পারবেন না। মজার ব্যাপার হলো লক্ষ লক্ষ মানুষ তাকে উত্তর দিয়ে দিচ্ছে মুখের উপর। এবার হয়তো তারও পালানোর পথ খুঁজতে হবে। মোট কথা, আওয়ামী লীগ এখন 16 আনার উপরে 18 আনা রাজনীতি করছে। দেশের আর সব রাজনীতি ফেল, নাই হয়ে গেছে। দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা কার্যত একটি রাজনৈতিক যুদ্ধ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন ফিরবেন, লড়বেন, মরতে হলে মরবেন। এই বক্তব্যকে অনেকে আবেগ হিসেবে দেখছেন, কিন্তু এটি আসলে আবেগ নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। বার্তাটি হলো শেখ হাসিনা আত্মসমর্পণ করেননি, আওয়ামী লীগ আত্মসমর্পণ করেনি, শেখ হাসিনা পালায়নি, বরং 2 বছরের দমন পীড়নের পর তারা নতুন কৌশলে ফিরে এসেছে, ফিরে আসছে। দেখুন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন, আবার একই সঙ্গে তিনি বলছেন তাকে ট্রাভেল পাস দেওয়া হবে না। আবার ভারতকে অনুরোধ করা হবে তাকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফেরত পাঠাতে। প্রশ্ন হচ্ছে, যদি তিনি এতটাই অজনপ্রিয় হন, যদি তার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তার ফেরাকে ঘিরে এত উদ্বেগ কেন? কেন তার দেশে ফেরার পথ আটকে রাখার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে এত ব্যস্ততা? এর উত্তর খুব সোজা, কারণ তারা জানে শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ নতুন পর্যায়ে চলে যাবে। আর এই ভয় শুধু আওয়ামী লীগের প্রতিপক্ষের নয়, বিএনপির ভেতর থেকেও সেই ভয় প্রকাশ্যে বের হয়ে আসছে। বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা স্পষ্ট বলেছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা বিএনপির নেই। এর চেয়ে বড় রাজনৈতিক স্বীকারোক্তি বা রাজনৈতিক সত্য আর কি হতে পারে বলেন? একজন সাবেক বিএনপি নেতা কার্যত বলে দিলেন যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বিএনপির জন্য রাজনৈতিক ভূমিকম্পের সমান। আরো মজার বিষয় হলো, যাদের কাঁধে ভর করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, তারাও এখন ভিন্ন কথা বলছে। অবৈধ ইউনূস সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পর্যন্ত স্বীকার করছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে, নির্বাচনে অংশ নেবে। অর্থাৎ যারা আওয়ামী লীগের কবর খুঁড়েছিল তারাই এখন বলছে লাশ পাওয়া যায়নি। কিন্তু শেখ হাসিনার সবচেয়ে বড় চালটি দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক অঙ্গনে। এতদিন আন্তর্জাতিক মহলে একতরফা ভাবে একটি বয়ান প্রতিষ্ঠা করা হয়েছিল। বলা হয়েছিল জুলাইয়ে তথাকথিত গণ অভ্যুত্থান ছিল জনগণের স্বতঃস্ফূর্ত বিপ্লব। বলা হয়েছিল 1400 মানুষকে হত্যা করা হয়েছে। বলা হয়েছিল শেখ হাসিনা গণহত্যার নির্দেশদাতা। সেই বয়ানকে কেন্দ্র করেই আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, বিচার এবং রাজনৈতিক বৈধতার খেলা চলেছে এতদিন।
এখন সেই জায়গাতেই আঘাত করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। শেখ হাসিনার ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউলস জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রতিবেদনের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন নিহতের সংখ্যা নিয়ে, তদন্তের পদ্ধতি নিয়ে, তথ্য যাচাইয়ের মান নিয়ে, এমনকি পুরো অনুসন্ধান প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও। অর্থাৎ আওয়ামী লীগ আর আত্মপক্ষ সমর্থনের অবস্থানে নেই, তারা এখন অভিযোগকারীকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ 24-এর তথাকথিত গণ অভ্যুত্থানের আন্তর্জাতিক বৈধতা প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন নতুন নয়। ইউনূস সরকার ক্ষমতা দখলের পর জাতিসংঘের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে তাদের অস্বাভাবিক ঘনিষ্ঠতা, আন্তর্জাতিক প্রচারণা, একপাক্ষিক মানবাধিকার বয়ান এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে অনেকদিন ধরে প্রশ্ন ছিল। কিন্তু প্রথমবারের মতো সেই প্রশ্নকে একটি সংগঠিত আইনি এবং রাজনৈতিক চ্যালেঞ্জে রূপ দিল আওয়ামী লীগ। মজার ব্যাপার হচ্ছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ঢাকাস্থ যিনি প্রতিনিধি ছিলেন, ভারতীয় বংশোদ্ভূত হুমা খান, যিনি এই পুরো নাটক সাজিয়েছেন এবং পুরো তথ্য দিয়ে এবং বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, ভলকার তুর্কের সঙ্গে যিনি সারাক্ষণ যোগাযোগ রাখতেন, সব বিষয়ে প্রশ্ন তুলে এখন আওয়ামী লীগ আন্তর্জাতিক অঙ্গনে তার সুরাহা চাইছে। অর্থাৎ শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের আদালতের বিরুদ্ধে লড়ছেন না, তিনি আন্তর্জাতিক বয়ানের বিরুদ্ধেও লড়ছেন। এবং এখানেই আওয়ামী লীগের বর্তমান রাজনীতির সবচেয়ে বড় শক্তি। তারা একই সঙ্গে দেশের ভিতরে সংগঠন পুনর্গঠন করেছে, তৃণমূলকে সক্রিয় করেছে, নির্যাতিত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে, আবার আন্তর্জাতিক অঙ্গনে আইনি এবং কূটনৈতিক লড়াইও চালাচ্ছে। অন্যদিকে তাদের প্রতিপক্ষরা এখনো মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ রাখা, মামলা দেওয়া এবং গ্রেপ্তারের রাজনীতি নিয়েই ব্যস্ত। এবং আমরা দেখতে পাই, ভিডিও ছড়িয়ে পড়ে যে অসংখ্য ছাত্রলীগ নেতা, অসংখ্য যুবলীগ নেতাকে ধরে ধরে এনে কুপিয়ে হত্যা করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, পরিবারের সদস্যদের, বিশেষ করে নারী সদস্যদের হেনস্থা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। অবস্থা তো ভয়াবহ। এরই মধ্যে ইউনূস সরকারের দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে মানুষ যাকে অনেকেই চিনত এবং যাকে সবচাইতে ভয়ঙ্কর একটা নোংরা লোক হিসেবে মানুষ চিনে এতদিন ধরে, সেই আসিফ নজরুলের ফেসবুক জরিপের ঘটনাও কিন্তু প্রতীকীভাবে অনেক কিছু বলে দিচ্ছে। আসিফ নজরুল ভেবেছিলেন হয়তো মানুষ শেখ হাসিনার ফেরাকে অসম্ভব বলে উড়িয়ে দেবে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই যারা মনে করেন শেখ হাসিনা ফিরবেন, তাদের সংখ্যা, যারা মনে করেন শেখ হাসিনা ফিরবেন না, তাদের চেয়ে অনেক বেশি হয়ে যায়। এটি বৈজ্ঞানিক জরিপ নয়, কিন্তু রাজনৈতিক মনস্তত্ত্বের একটি শক্তিশালী ইঙ্গিত। মানুষ অন্তত এই বিশ্বাস করছে যে শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হয়নি, আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যায়নি, শেখ হাসিনা ফিরছেন, আওয়ামী লীগ আছে। যাওয়ার তো প্রশ্নই যখন আসে না, তখন ফেরার কথা আসছে কেন? ইতিহাসের দিকে তাকালেও বিষয়টি অবাক করার মতো নয়। 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন যখন আওয়ামী লীগ ছিল ক্ষমতার বাইরে, নেতৃত্ব সংকটে এবং রাজনৈতিকভাবে বিপর্যস্ত। 2007 সালে শেখ হাসিনা যখন ফিরেছিলেন, তখন সেনা সমর্থিত সরকার তাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিল। শেখ হাসিনা যখন লন্ডনের এয়ারপোর্টে বাংলাদেশে যাওয়ার জন্য প্লেনে উঠবেন, তখন তার কাছে একটি ফোন এসেছিল। আমি তখন শেখ হাসিনার পাশে দাঁড়ানো ছিলাম এবং সেই ফোনটি এসেছিল ব্যারিস্টার মঈনুল হোসেনের কাছ থেকে, যিনি আইন উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন 11 সরকারের। এবং ব্যারিস্টার মঈনুল হোসেন বলেছিলেন যে, বন্ডি তুমি দেশে আইসো না। শেখ হাসিনা বলছেন আমি দেশে আসবো, পারলে ঠেকান। এই যে দুই ক্ষেত্রেই শেখ হাসিনার প্রত্যাবর্তন শেষ পর্যন্ত তার প্রতিপক্ষদের হিসাব নিকাশ সব ওলটপালট করে দিয়েছিল। এবারের প্রত্যাবর্তন আরো বড়, আরো বিশাল, আরো ব্যাপক। কারণ এবার তিনি শুধু আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফিরবেন না, তিনি এমন একজন রাজনৈতিক চরিত্র হিসেবে ফিরবেন যাকে 2 বছর ধরে রাষ্ট্রীয়, বিচারিক, আন্তর্জাতিক এবং মিডিয়া পর্যায়ে একযোগে আক্রমণ করা হয়েছে, কোণঠাসা করা হয়েছে। অথচ তিনি রাজনৈতিকভাবে টিকে আছেন, সংগঠনকে টিকিয়ে রেখেছেন, এমনকি পাল্টা আক্রমণ শুরু করেছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় বিরোধ হলো, যে দলকে নিষিদ্ধ করা হয়েছে সেই দলই জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছে শুরু থেকেই। যে নেত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। যাকে নির্বাসনে পাঠানো হয়েছে তিনি এখন দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের সবচেয়ে বড় ফ্যাক্টর। যাকে বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে মুছে ফেলতে চেয়েছিল সবাই, এখন সবাই আবার বলছে আগেই ভালো ছিলাম, আমরা তাকেই ফেরত চাই। আর এটাই বিএনপি, জামায়াত, এনসিপি এবং অবৈধ ইউনূস সরকারের উত্তরাধিকারী বহনকারী শক্তিগুলোর সবচেয়ে বড় দুঃস্বপ্ন। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা নয়, কারণ সেই প্রশ্নের উত্তর সময় দেবে। আসল প্রশ্ন হলো শেখ হাসিনা ফিরলে কারা টিকবে। কারণ ইতিহাস বলে শেখ হাসিনার প্রত্যাবর্তন একক কোনো ব্যক্তির ফেরা নয়, বা একজন শুধুমাত্র মানুষের ফিরে আসা নয়। এটি সবসময়, বা এই শেখ হাসিনার ফেরাটা সবসময় বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার ঘটনা। আর এবারও সেই আশঙ্কাই সবচেয়ে বেশি তাড়া করে বেড়াচ্ছে তার রাজনৈতিক প্রতিপক্ষদের, ইউনূসকে, ইউনূসের উপদেষ্টাদের, তারেক রহমানকে, বিএনপিকে, জামায়াতকে, আর এনসিপির লালুভুলু কালোদের তো বটেই। দেখা যাক কি হয়। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।